আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা মাইক্রো ক্যাপ ধরনের একটা কোম্পানি। তো এ ধরনের প্রচুর কিন্তু মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, ন্যানো ক্যাপ এ ধরনের কোম্পানিতে মার্কেট ভর্তি রয়েছে। তো তার মধ্যে খুব কম সংখ্যক কোম্পানিরই এমন থাকে যে তাদের বিজনেস স্ট্রং থাকে। মার্কেটে তো এমনও কোম্পানি রয়েছে মানে তাদের শেষ জিরো, মানে বছরের পর বছর ধরে কোনো বিক্রি বাট্টা নেই, কোনো ব্যবসা নেই, কিন্তু তার সত্ত্বেও তাদের শেয়ার দরে গতি রয়েছে। তো সেগুলো সব সময় রিস্কি হয়, যে কোনো মুহূর্তে আটকে যেতে পারেন। সেগুলো যে অপারেটরগুলো হয়, যারা বড় বড় টাকা নিয়ে মার্কেটে খেলছে, তারা কিন্তু একেবারে ফাঁসিয়ে দেবে। তো সেজন্যই যে কোম্পানিতেই আপনি ঢুকবেন, বিশেষ করে এ ধরনের ছোটো কোম্পানি, যে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপ ধরনের কোম্পানিগুলো, যেগুলো মানে অ্যাকচুয়ালি এগুলোতে যাওয়ার উদ্দেশ্যটা কী থাকে, এগুলো খুব দ্রুত গ্রো করে। যদি এদের বিজনেস ঠিকঠাক থাকে, এদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে কিন্তু এগুলোর বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। মানে স্মল ক্যাপ থেকে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ, এগুলো দ্রুততার সঙ্গে হয় যদি বিজনেসে গ্রোথ থাকে। একটা লার্জ ক্যাপ থেকে আরও বড় লার্জ ক্যাপে পরিণত হওয়া, কিন্তু সেটা অনেক গ্রোথটা স্লো হয়, মানে ব্যাপারটা অনেক স্লো প্রসেসের মধ্যে দিয়ে যায়। কিন্তু এ ধরনের ছোটো কোম্পানিতে গ্রোথটা খুব দ্রুত এবং বড় হওয়ার সম্ভাবনা থাকে। এর ক্ষেত্রে রিটার্নও খুব কম সময়ে একটা বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কিন্তু এ ধরনের স্টকের চাহিদা বেশি থাকে। তো তার মধ্যে মার্কেটে কিন্তু প্রচুর এরকম কোম্পানিতে ভরে রয়েছে, যে লার্জ ক্যাপ মানে স্মল ক্যাপ, তারপরে আপনার মাইক্রো ক্যাপ, এ ধরনের প্রচুর কোম্পানি রয়েছে। ম্যাক্সিমামই এরকম কোম্পানি রয়েছে। তো তার মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে যে কোন কোন কোম্পানির বিজনেসের সম্ভাবনা রয়েছে। বিজনেসের সম্ভাবনা বলতে কি, তাদের বিজনেসটা কেমন চলছে, গ্রোথ রয়েছে কি না, তাদের বিজনেস কী করছে, আর সেই বিজনেসে গ্রোথ প্রবাবিলিটি কতটা রয়েছে, এগুলো একটা ধারণা আর কি আপনার মিনিমাম করে নিতে হয়, তারপরেই সেই স্টকে স্থান নিতে হয়। তো যাই হোক, এই ভিডিওতে যে কোম্পানিটি পরিচয় করে দেওয়া হবে, এটা একটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু গ্রোয়িং কোম্পানি। তো এর ডেটাগুলো সব কিছু বুঝলে মানে দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানির মধ্যে স্ট্রেন্থ কোথায়, দুর্বলতা কোথায়। যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বুঝতে চান এই কোম্পানির কোথায় কী রয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে তারাজান ইনফ্রা লজিস্টিক সলিউশন লিমিটেড, যেটা নাম আগে আলাদা ছিল, সেটা পরিবর্তন হয়ে 2022 সালে পরিবর্তন হয়ে তারাচান ইনফ্রা লজিস্টিক সলিউশন নামে পরিচিত এই কোম্পানিটি। তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেস দেখেন, এদের বিজনেস মানে 2012 সাল থেকে এরা বিজনেস করছে। এরা মেইনলি নাম শুনেই বুঝতে পারছেন লজিস্টিক সার্ভিস এবং কার্গো সার্ভিস, এগুলো নিয়ে এরা কাজ করে। তো এদের বিজনেসের ওভারভিউটা যদি নিয়ে নেন, এদের 3টি ভার্টিক্যাল রয়েছে বিজনেসের: ওয়্যার হাউজিং এবং মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন, তারপরে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট রেন্টাল, টার্ঙ্কি ইনফ্রা প্রজেক্ট এক্সিকিউশন। তারা ইনফ্রা প্রজেক্ট এক্সিকিউশনও করে, তারপরে ওয়্যার হাউজিংয়ের কাজ, মাল্টি মডেল ট্রান্সপোর্টেশনের কাজ, এগুলো করে লজিস্টিক্সের যে কাজ। তারপরে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট তারা কিন্তু ভাড়া দেয়, এখান থেকে একটা বড় ধরনের রেভিনিউ আনে। মানে এই ব্যাপারটাতে কিন্তু এই কোম্পানিটি ইদানিং ভালো রকম জোর দিচ্ছে। আপনি যদি দেখেন এর কোম্পানি বিজনেসে, এ ধরনের যে বড় বড় মেশিনগুলো থাকে, যেগুলো কনস্ট্রাকশনের কাজে, ইনফ্রাস্ট্রাকচারের কনস্ট্রাকশনের কাজে যেগুলো ব্যবহার করা হয়, বড় বড় ক্রেন, বড় বড় যেগুলোতে মশলা তৈরি করে, বিভিন্ন ধরনের সেই প্রোডাক্টগুলোর নাম বিভিন্ন ধরনের থাকে। তো দেখতে পাচ্ছেন ছবিতে, এই ধরনের প্রোডাক্টগুলো তারা কিনে নিয়ে সেগুলো রেন্টাল মানে ভাড়া দেয় আর কি, বা লিজে দেয়। 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য লিজে দিল কোনো কোম্পানি থেকে, এবং সেখান থেকে তারা রেন্টাল একটা ইনকাম জেনারেট করে। তো এই বিজনেসটাতে ইদানিং তারা খুব ভালো রকম, যে এ ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো তারা কিনে রাখে এবং এগুলো ভাড়া দেয়। তো এরকম বিজনেস মডেল কিন্তু তাদের রয়েছে। এছাড়াও তারা নিজেরাও এক্সিকিউশন করে, ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো এক্সিকিউশন করে, তারপরে লজিস্টিক্সের কাজ তারা করে। তো এই হচ্ছে তাদের বিজনেস মডেলটা আর কি। তো এখন দেখুন এই কোম্পানি কাদের সঙ্গে ব্যবসা করছে। দেখুন, কোম্পানি ক্যাটার 25 কাস্টমার, ডিফারেন্ট কাস্টমার, ফ্রম পিএসইউ টু ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি। মানে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, সব ধরনের কোম্পানির সঙ্গেই কিন্তু এদের ব্যবসা রয়েছে। অপারেটিং 21 স্টেট এবং ইন্টারন্যাশনালি, মানে এদের গ্লোবালিও আবার বিজনেস রয়েছে। তো এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, আদিত্য বিড়লা গ্রুপ এদের ক্লায়েন্ট রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের ক্লায়েন্ট রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো, জেএসডাব্লিউ, কেইসি ইন্টারন্যাশনাল, তারপরে বেদান্তা, টাটা স্টিল, ভেল, এরকম বড় বড় কোম্পানি এদের ক্লায়েন্ট। মানে এদের বিশেষ করে এদের যে প্রোডাক্টগুলো, এরা আর কি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তাদের থাকে, সেই প্রোডাক্টগুলো তারা কিন্তু ভাড়া নেয়। এই বড় বড় কোম্পানিগুলোও কিন্তু এদের কাছ থেকে নেয় এই প্রোডাক্টগুলো। তো
তো এই কোম্পানিটি বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস মানে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু দিন দিন স্ট্রং করছে। বড় বড় ক্লায়েন্ট এগুলো মানে ভেল সরকারি কোম্পানি, আপনার বেদান্তা সরকারি কোম্পানি রয়েছে, তারপরে আমাদের বেসরকারি কোম্পানির মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, লাসেন টুপের মতো বড় বড় কোম্পানি, জেএসডাব্লিউ, কেসি ইন্টারন্যাশনাল, এরকম বড় বড় তাদের ক্লায়েন্ট রয়েছে। এদের যদি দেখেন কোন কোন ইন্ডাস্ট্রিতে এদের প্রোডাক্ট বা সার্ভিসে ব্যবহার হয়, পাওয়ার সেক্টরে, অয়েল এবং গ্যাস সেক্টরে, তারপরে স্টিল, সিমেন্ট, রিনিউয়েবল এনার্জি সেক্টরে, আরবান রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রোড, ব্রিজ, হাইওয়ে, এয়ারপোর্ট, মেট্রো, ইরিগেশন প্রজেক্ট, এগুলোর ক্ষেত্রে তারা কিন্তু প্রোডাক্টও সাপ্লাই দেয়, কাজও করে। আবার যে বললাম রেন্টাল তাদের ইনকাম রয়েছে, মানে বড় বড় কোম্পানিগুলোকে তারা সহায়তা করে, এ ধরনের তাদের বিজনেস রয়েছে। তো কোন কোন সেক্টরে বিজনেস রয়েছে বুঝলেন। এদের যদি দেখেন সেলস অফ প্রোডাক্ট থেকে 10% মতো আসে, ট্রান্সপোর্টেশন এবং হ্যান্ডলিং থেকে 44% মতো আসে, আর গুড সার্ভিস এবং রেন্টিং অফ ইকুইপমেন্ট মানে রেন্টাল, সেখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ, 46% মতো তাদের রেভিনিউ আসে, যেটা ভাড়া দেওয়ার যে তাদের ব্যবসাটা সেখান থেকে 46% মতো আসে। আর সেলস অফ প্রোডাক্ট থেকে, প্রোডাক্টও তারা সেলস করে 10% মতো আসে, ট্রান্সপোর্টেশন থেকে 44% মতো আসে, এরকম ব্রেকআপ রয়েছে। তো সেগমেন্ট ওয়াইজ যদি দেখেন এদের যে গুড সার্ভিস থেকে 46% মতো তাদের বিজনেস রয়েছে, তারপরে ট্রান্সপোর্টেশন হ্যান্ডলিং সেখান থেকে 44%, আর প্রসেসিং আর ডিস্ট্রিবিউশন অফ গুডস থেকে 10% মতো এরকম রয়েছে তাদের যে প্রোডাক্টের রেভিনিউ সেগমেন্ট আর কি। এদের যদি আপনি দেখেন দাম 2022-এ যে নামে পরিচিত ছিল তারাচাঁদ লজিস্টিক সলিউশন লিমিটেড নামে পরিচিত ছিল, পরবর্তীতে তারা সেটা নামটা চেঞ্জ করে 2022-এর 29শে সেপ্টেম্বর তারাচাঁদ ইনফ্রা লজিস্টিক সলিউশন নামে তারা পরিচিত হয়। আগে কিন্তু তারাচাঁদ লজিস্টিক সলিউশন নামে ছিল এই কোম্পানিটি। তো এই কোম্পানির অর্ডার বুকও যদি দেখা হয় 110 কোটির অর্ডার বুক 2023 সাল থেকে তাদের রয়েছে। তারপরে একটা অনগোয়িং অর্ডার বুক রয়েছে 20 কোটির মতো, যেটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে সেইলের সঙ্গে তাদের যুক্ত রয়েছে। তারপরে দ্য এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট এক্সপেক্টেড টু স্টার্ট ফ্রম জানুয়ারি 2024, যেটা চলছে বর্তমানে আর কি, এরকম রয়েছে। তারা ক্যাপেক্সেরও চিন্তাভাবনা করছে তাদের বিজনেস এক্সপানশনের জন্য। দেখুন দ্য কোম্পানি অপারেটেড থ্রু ফ্লিট ওন ভেহিক্যাল ইন বোথ লজিস্টিক অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল বিজনেস, এক্ষেত্রে কিন্তু তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে। বললাম যে তারা বিভিন্ন ধরনের ভেহিক্যাল, বিভিন্ন ধরনের যে মেশিনগুলো সেগুলো তারা কিনে রাখে আর কি। বোথ বিজনেস আর হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে এগুলো খুবই টাকার দরকার হয় এই জিনিসগুলো কিনে রাখতে। উইথ কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ফর ফ্লিট এক্সপানশন অ্যান্ড কম্পিট ইন দ্য মার্কেট। তো এখানে প্রচুর টাকার প্রয়োজন হয় আর কি। ইট হ্যাজ ইনকার্ড 190 করোড় ক্যাপেক্স লাস্ট 5 ইয়ারে 190 কোটির মতো তারা ক্যাপেক্স করেছে। আর 25 কোটি ওভার মিডিয়াম অ্যানুয়াল ক্যাপেক্স অফ 25 কোটির মতো আরও তারা আর কি শর্ট টার্মের জন্য করেছে আর কি। তো এরকম কিন্তু তাদের বিজনেস স্ট্রাকচারটা, বিজনেস মডেলটা রয়েছে। বিজনেস মডেল তো বুঝলেন, এটা তাদের বিজনেসকে আরও বাড়ানোর চেষ্টা করছে। তো বুঝতে পারছি এগুলোই কিন্তু পজিটিভ, মানে এগুলো জিনিসগুলো বোরিং হয় জানাটা, মানে পড়াটা, বা এগুলো কিন্তু স্টাডি করতে হয়। একটা কোম্পানির কী কী ভিশন রয়েছে, কী কী মিশন রয়েছে, তারা কী কী ভাবছে তাদের বিজনেস নিয়ে, সেগুলো কিন্তু জানা দরকার হয়। সেখান থেকেই একটা কোম্পানির প্রতি আস্থা জন্মায়। নতুবা মার্কেটে কিন্তু যত ভালো শেয়ারই হোক না কেন, খারাপ শেয়ারই হোক না কেন, আপ ডাউন করতে করতেই কিন্তু উপর দিকে যায়, যদি ভালো শেয়ারও হয় আর কি। আজকে যে শেয়ারটা 10 টাকায় আছে, হয়তো 50 টাকায় যেটা গেল, তার আগে কিন্তু অনেক ওঠানামা হবে। 10 টাকারটা 20 টাকা হবে, আবার সেটা 15 টাকা হবে, আবার সেটা 30 টাকা হবে, 30 থেকে আবার 20 টাকা হবে, এরকম কিন্তু হতে হতে 50 টাকায় যাবে। তো এই যে কারেকশনগুলোতে তখন কিন্তু যদি না আপনার বিজনেসের প্রতি আস্থা থাকে, তবে কিন্তু কনফিডেন্সটা থাকবে না, ভয় লাগবে। তো যাই হোক, সেজন্যই এগুলো দেখাটা মানে খুব প্রয়োজনীয় আর কি। তো এবার ডেটাগত দিকগুলোতে চলে আসি। কোম্পানি দেখুন 584 কোটির মার্কেট ক্যাপিটাল, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 34 রয়েছে, ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায়। রিটার্ন অন ইকুইটি 18%-এর মতো রয়েছে, ঠিকঠাকই রয়েছে। বুক ভ্যালু 61 রয়েছে এবং 377 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, আবার ডিভিডেন্ড এখনও দিচ্ছে না। এখন এদের যদি আপনি হিসাবগুলো দেখেন তাদের বিজনেসে, দেখুন 2020-তে 115 কোটি ছিল তাদের সেলস, তারপরে 110 কোটি 2021-এ, তারপর দেখুন 128 কোটি, 141 কোটি তার বছর, তারপরে বছর 172 কোটি, তারপরে বছর 180 কোটি, মানে এরকম কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের সেলসে। প্রফিটেবিলিটিতে যদি যান, দেখুন প্রফিটেবিলিটিতেও কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে। দেখুন 2020 থেকে যদি দেখেন 8 কোটি ছিল,
তারপরে 3 কোটি, মাঝখানে একটু কমে গিয়েছিল, তারপরে 9 কোটি, 16 কোটি, 17 কোটি, মানে কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে। আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত 3 বছরে 16% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, একটা ডিসেন্ট গ্রোথ। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখুন 69%-এর মতো দেখিয়েছে, গত বছরও 63%-এর মতো তারা প্রফিট গ্রোথ দেখিয়েছে, মানে প্রফিটেবিলিটিতে কিন্তু তারা দুর্দান্ত রয়েছে। আর স্টক প্রাইসেও কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে, গত 5 বছরে 62% হিসাবে, মানে স্টক প্রাইস সিএজিআর গত 3 বছরে 115% হিসাবে এরকম কিন্তু ভালো রকমভাবে গ্রোথ দেখাচ্ছে। গত বছর তাদের শেয়ার দরেও কিন্তু প্রচুর গ্রোথ এসেছিল, 241%-এর মতো এসেছিল। তো বলতে গেলে এ ধরনের কোম্পানিতে কিন্তু এরকমই থাকে, মানে গ্রোথটা খুব দ্রুত হয় শেয়ার দরে যদি বিজনেসে গ্রোথ থাকে। দেখুন 69% হিসাবে গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, আর 115% হিসাবে স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে। তো ভালো রকম গ্রোথ রয়েছে, বিজনেসেও গ্রোথ রয়েছে, মানে সামঞ্জস্য রয়েছে আর কি তাদের শেয়ার দরের গ্রোথের সঙ্গে তাদের বিজনেসের গ্রোথের। রিটার্ন অন ইকুইটি 10%, গত বছর 19% হিসেবে দেখিয়েছে, ভালো রকম গ্রোথ দেখিয়েছে। ব্যালেন্স শিটটাতে যদি যান 79 কোটির মতো রিজার্ভ দেখতে পাবেন, সেটা কিন্তু গ্রো করছে। 2020-তে ছিল 39 কোটি, তারপরে বাড়াতে বাড়াতে এখন প্রায় 79 কোটি, প্রায় দ্বিগুণ করে দিয়েছে এই 4-5 বছরে। ঋণও রয়েছে 85 কোটির মতো, যেখানে 47 কোটি লং টার্মে রয়েছে। তো একটা ছোট কোম্পানি হিসাবে ঠিকঠাকই বলা যায়। এই আর তাদের যে ধরনের বিজনেস, তাতে কিন্তু তাদের প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদেরই প্রয়োজন হয়, বিজনেস মডেল দেখলেই বুঝতে পারছেন। তো ঠিকঠাকই বলা যায় এর ব্যালেন্স শিটটা রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 69 প্রায় 70%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটার, আর পাবলিক রয়েছে 30%-এর মতো। মানে এখানে অন্য কেউ নেই আর কি, এফআইডি এটা নেই, এত ছোটো কোম্পানিতে তারা সাধারণত রিস্ক নেয় না, তো এখানে নেই। কিন্তু যে ধরনের তারা পারফরমেন্স দেখাচ্ছে, সেই পারফরমেন্স যদি তারা ধরে রাখে বা বাড়ায়, তবে কিন্তু অবশ্যই দেখবেন যে কিছুদিন পরে এখানে এফআইডি এরাও নজর দেওয়া শুরু করেছে। তো ইদানিং একটু নেগেটিভ পয়েন্ট এটাই যে প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে, 74% ছিল, সেটা এখন 70%-এর কাছাকাছি এসেছে, সেটা পাবলিকই নিয়ে নিয়েছে। তো যাই হোক, এরকম প্রফিট বুকিং হয়, এটা যে খুব বড় নেগেটিভ একটা পয়েন্ট সেটা বলা যায় না। তো এই হচ্ছে এই কোম্পানির ডেটাগুলোর অবস্থা। আর এখন যদি আপনি দেখেন এদের পারফরমেন্স, রিটার্ন গত 6 মাসের হিসাবে দেখলে 101%, 6 মাসে টাকা ডবল করে দিয়েছে। গত 1 বছরে 241%-এর মতো দুর্দান্ত রিটার্ন, গত 5 বছরে 1000%-এর রিটার্ন। তো বললাম মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, এগুলোর গতি কিন্তু এরকমই হয়। আবার যখন কারেকশনও আসে, এগুলোর কারেকশন কিন্তু 20-30-40% কারেকশন কোনো মানে ব্যাপারই না। দেখুন এটা বর্তমানেও উপর থেকে দেখলে মোটামুটি 25%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। এই কারেকশনগুলো বড়ও হতে পারে। এ ধরনের কোম্পানিতে ঢুকলে আপনার মানসিকভাবে তৈরি থাকতে হবে যে 40-50%-এর কারেকশন কিন্তু আপনার দেখতেই হতে পারে, যেখানে আপনি হয়তো 5 বছরে আপনি 10 গুণ করে দেবে হয়তো টাকা, সেই আশায় আপনি আসেন, এবং সেটা হয়ও যদি তাদের বিজনেসে গ্রোথ থাকে। কিন্তু তার আগে 30-40-50%-এর কারেকশনও কিন্তু আপনাকে দেখতে হবে, সেইভাবে কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় ডিটেলস নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, অনেক সময় প্রশংসা করা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, আপনাদেরকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন, বিশেষ করে এ ধরনের মাইক্রোক্যাপ ধরনের স্টকে। তো যাই হোক, এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।